ছোটবেলা থেকেই ভাইয়ের জামাকাপড় পরতাম। মনে মনে ওর মতন ছেলে হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার মায়ের এই ব্যাপারে তীব্র আপত্তি ছিল। যখনই মা আমাকে ছেলেদের জামা পরে দেখে ফেলতো, খুব মার খেতাম। বাবা আমাকে খুব ভরসা দিত, চুপি সারে আমার পছন্দের জামা কিনে দিত। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন থেকেই মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করতাম এবং একটি সম্পর্কেও ছিলাম তখন। আমার বন্ধুরা আমাকে দেখে ভয় পেত, কারণ আমি ছেলেদের মতো আচরণ করতাম। আমার একটাই বন্ধু ছিল যে আমাকে বুঝতো। ও আমাকে আমার পছন্দের মানুষটির সাথে কথা বলতে সাহায্য করত। আমার ফাইনাল পরীক্ষার পর বাড়িতে ঘটক এলো। আমার পরিবার গরিব ছিল, তাই আমাকে বিয়ে দেওয়ার জন্য ক্লাস 7 থেকেই চেষ্টা করত। বাড়ির সবার সম্বন্ধটা পছন্দ হয়, আর 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে যায়। তখন আমি জানতাম না বিয়ে বিষয়টা কি। লোকজন আমাকে পুতুলের মতো সাজায়, আর আমি তাদের কথা মতো চলি। কিছু গ্রামবাসী কানাঘুষো আলোচনা করে যে এই বাল্যবিবাহ বেআইনি, কিন্তু আমার মা ও কাকারা পঞ্চায়েতের সাথে কাজ করত। কারোর সাহস হয়নি এই বিয়ে আটকানোর। আমি যাতে বিয়েতে রাজি হই, মা আমার ওপর মানসিক চাপ তৈরি করে আর বলতে থাকে মা সুইসাইড করবে যদি বিয়েতে রাজি না হই। আমার বিয়েতে সবাই হইহুল্লোড় করছিল, আর আমি নিথর হয়ে দাঁড়িয়েছিলাম। বিয়ের পর আমাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়। রাজি না হলেই মারতো, আর অনেক সময় দিনের পর দিন খেতে দিত না। আমার বাপের বাড়ির লোকজনকে যখন জানালাম ব্যাপারটা, তারা কোনো সাহায্য করলো না। উল্টে যাতে আমার যৌন চাহিদা তৈরি হয় তার জন্য ওষুধ পাঠালো। আমার ইচ্ছে আছে কি নেই সেসব কিছুই তোয়াক্কা করতো না ওরা। ওদের ইচ্ছেটাই সব। শ্বশুরবাড়ির কারোর সাথে কথা বলতে আমার ভয় করত, তাই আমি আমার ঘরেই থাকতাম। অনেক সাহস করে ওদের বলতে গেলাম আমার পড়াশোনা শুরু করার কথা, কিন্তু ওরা সরাসরি না করে দেয় আমার প্রস্তাব। যখন আশেপাশে কেউ থাকতো না, আমি গোপনে বরের জামাকাপড় পরতাম। সবাই এটাই বিশ্বাস করেছিল যে এই বিয়ে আমাকে পাল্টে দেবে। যদি বিয়েতেও না হয়, অন্তত কোলে বাচ্চা এলে আমি সুস্থ হয়ে যাব। দিনে দিনে নির্যাতন এত বাড়তে থাকে, আমি বাধ্য হই মাকে জানাতে, এটা জেনেও যে আমার মা কিচ্ছু করবে না। 1-2 মাসের জন্য বাপের বাড়িতে থেকে যেতাম, কিন্তু বাড়ির লোকেরা আমাকে না জানিয়ে শ্বশুরবাড়ির লোককে খবর দিত আমায় নিয়ে যাওয়ার জন্য। বারবার এভাবেই চলত। যখন আমি পালানোর চেষ্টা করলাম, পুলিশ আমাকে বুঝিয়ে আবার বাড়ি পাঠিয়ে দিত, আর বাড়ির লোকেরা আমাকে পুলিশ স্টেশন থেকে ফেরত নিয়ে যেত। শেষমেশ আমি বুঝলাম যে বাঁচতে হলে আমাকে এই গ্রাম ছাড়তে হবে, পালিয়ে যেতে হবে দূরে, অনেক দূরে। আজ আমি আমার সঙ্গীর সাথে কলকাতায় থাকি, একটা কমিউনিটি ক্যান্টিনে কাজ করি, যেখানে সবাই আমার মতন। আমার মনে হতো আমার সাথে বন্ধুত্ব রাখা যায় না। আমার স্কুলের বন্ধুরা বলতো আমার মধ্যে কিছু একটা গলদ আছে। এই কিছুদিন আগে পর্যন্ত আমি সেটাই বিশ্বাস করতাম। আমি নিজেকে প্রশ্ন করে গেছি, আমি কেন অন্য রকম। আমি যখন সোশ্যাল মিডিয়া জয়েন করি, আমি বুঝতে পারি সমস্যাটা আমার নয়। আমি চিরকাল বাতিলের খাতায় থেকে গেছি। এখন যখন আমি আমার মতো লোকজনের মধ্যে আছি, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল লোকজনের সাথে মিশতাম এর আগে। আমার সবচেয়ে বড় আক্ষেপ যে আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারছি না। আগে তবু কথা বলতে দিত, এখন সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমি যে গিফটগুলো পাঠাই,
সব ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর শুধু পড়ে রয়েছে আমার এক কাকির লুকিয়ে পাঠানো কিছু ভিডিও আর ছবি। আমি ওকে কেড়ে নিতে চাই না, আমি শুধু ওকে দেখতে চাই। ওরা ভয় পেত যে মেয়ে যদি আমার সাথে থাকে ও আমার মতো হয়ে যাবে। ওইটুকু বাচ্চাকে জিজ্ঞেস করতে বলতো আমাকে মা বলে ডাকবে নাকি বাবা বলে। আমি ওকে বলতাম ও আমাকে যা খুশি নামে ডাকতে পারে। আমি যখন বাড়ি ছাড়ি ওকে হারিয়ে ফেলার যন্ত্রণা অসহনীয় ছিল। মা রায় ভাষায় জানিয়ে দেয় আমি যেন ওদের সাথে আর যোগাযোগ না রাখি আর ডিভোর্স ফাইল করি। আমি তাতে রাজি হই না, কারণ আমি জানি যতদিন এই বিয়েটা খাতায় কলমে থাকবে আমার মেয়েকে ওরা যত্নে রাখবে। আমার এখন এক স্বনির্বাচিত পরিবার আছে, যেখানে আমরা একে অপরের পাশে থাকি। আমাদের একই রকম লড়াই, বেড়ে ওঠার মিল আমাদের বিপদের সময় একে অপরের পাশে থাকার সাহস যোগায়। একসময় আমি বিশ্বাস করতাম লেখাপড়া ছাড়া কিছু করা সম্ভব নয়। এখন আমি জানি ঠিক মানুষের ভরসা ও সহায়তা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আমি চাই আমার সন্তানের কাস্টাডির অধিকার, এবং আমার ইচ্ছে যেন আমরা সবাই একসাথে শান্তিতে থাকতে পারি। 2022 সালে আমি স্যাফো ফর ইকুয়ালিটিতে আসি, আর তখনই এই রাহুলের জন্ম হয়। যেই রাহুলকে আমি এতগুলো বছর আমার মনের ভেতর লালন করেছি, ভয়ে লজ্জায়, এখন সে মুক্ত।